আচ্ছা বলি এবার, shall I compare thee to a summer's day? এটা একটা সনেট লেখা আছে, দেখ মাথায় একটা সনেট নাম্বার 80। আবার অদ্ভুত ভাবে দেখ, যেখানে লেখা আছে লাইনের যে ঠিক আমরা যখন কবিতা শুরু করব, কন্টেন্টের প্রথম লাইনটাই আছে shall I compare to a summer day, shall I compare thee to a summer's day। ঠিক একইভাবে এই এক প্রথম লাইনটাই এখানে টাইটেল হিসেবে সনেট নাম্বার। ইনফ্যাক্ট শেক্সপিয়ারে এটা 18 নম্বর সনেট এটা নেওয়া, বা এটা 18 নম্বর সনেট, এবং সমস্ত সনেটে আনটাইটেল, কোনো টাইটেল দেওয়া নেই, এবং সনেট 1, 2, 3, 4 সো অন এইভাবে লিখছে। যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এরকম নাম্বারিং করে করে করা আছে, আমরা যাকে সং অফ ফরেন্স। ঠিক আছে, ওই ব্যাপারেই পরে আসছে। প্রথমে আগে দেখি যে shall I compare thee to a summer's day, এটা যে সনেট, তাহলে আমরা সনেট বলতে যেটা বুঝি বা এতদিন বুঝে এসছি, বা যা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হয়েছে 11, সেটা হচ্ছে এই যে আমরা টিপিক্যাল ইটালিয়ান সনেট করছি, যেটাকে আমরা পেট্রাকাল সনেট বলি। A sonnet is a poem of 14 lines consisting a sonnet is a poem of 14 lines having a particular rhymes। তার মানে ব্যাপারটা হচ্ছে সনেটের অরিজিনাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে পোয়েম অফ 14 লাইন্স। ভ্যারিয়েশনের জায়গাটা হচ্ছে কোথায়? ভ্যারিয়েশনের জায়গাটা হচ্ছে যেটা হচ্ছে ও রাইমিং স্কিমে ভ্যারিয়েশন। এবার হোয়াট অ্যাবাউট সনেট, আমি একটু লিখেছি, একটু বলি। প্রথমত এটা বলে রাখাই ভালো যে এটা একটা লিরিক্যাল সনেট, এর একটা লিরিক্যাল এসেন্স আছে, একটা লিরিক্যাল এলিগেন্স আছে, এবং সর্বোপরি এটা একটা লাভ করে কতগুলো পয়েন্ট কিন্তু ক্লিয়ার করতে হবে, কতগুলো পয়েন্ট কিন্তু খাতায় লিখতে হবে, যেটা মেনলি পরীক্ষায় আসে। এগুলো মেনলি পরীক্ষায় এগুলো আসে। প্রথমত এটা একটা লিরিক্যাল সনেট। নাম্বার 2, এটা হচ্ছে লাভ। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, সনেট দ্য মোস্ট পপুলার, মানে ইন দি রিয়ালম অফ পোয়েট্রি, সনেট ইজ দ্য মোস্ট পপুলার জেনারেস। জেনারেস শব্দের অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক বা ফিল that has retained popularity till today as a unique charm of poetic expression। সনেটের মাধ্যম দিয়ে কবিরা যেভাবে নিজের অভিব্যক্তি বলে, মানে ব্যক্ত করেন বা প্রকাশ করেন, তার পপুলারিটি কিন্তু স্টিল এক্সিস্টিং, স্টিল রেলিভেন্ট, স্টিল ইউনিক। ক্লিয়ার? কিন্তু খুব ভালো করে যেটা মনে রাখার কথা, সনেট কিন্তু প্রথম এমার্জ করে 14th সেঞ্চুরি। ক্লিয়ার? রেনেসাঁ স্পিরিট অফ ইটালির যখন রেনেসাঁ হয়েছিল, নবজাগরণ বলতাম, সেই সময় সনেটের শুরু। অ্যান্ড ইটস কোয়েস্ট ফর নভেলটি, নভেলটি মানে নতুনত্ব। ক্লিয়ার? স্যাটারিং অফ স্টিল ওল্ডার ভ্যালুজ ইন কালচারাল ফিল্ড একটা ডগম্যাটিজম কাজ করছে। এক ঘরানার লেখা, এক ঘরানার কবিতা, সেইটাকে অনেকটা স্টিল ওল্ড শব্দ, স্টিল মানে হচ্ছে নট ফ্রেশ, বাসি বলতে, পুরাতন একটা যে ধারা, সেই ধারা যে মিথ, সেই মিথটা ভাঙা, প্রথম যেটা ভাঙে 14th সেঞ্চুরি থেকে প্রথম অরিজিনেট করে একটা অন্য লাইন নেয়।
তারপর তো আস্তে 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 তোমার রোমান্টিকের আসছে, আর একটা লাইন নিয়েছে, এভাবেই তো ব্রাঞ্চগুলো ট্রেডিশনে এসছে একটার পর একটা। এলিজাবেথিয়ান এরা, ভিক্টোরিয়ান এরা, এর মধ্য দিয়ে সনেট চলছে, কিন্তু সনেট 14th সেঞ্চুরি থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? এর মধ্যে কি হয়েছে, ইন ইটস জার্নি, যে সনেট যে জার্নি শুরু করেছে, এক্সটেন্ডিং ওভার 7 লং সেঞ্চুরিজ। তাহলে হিসাব করো, 14th সেঞ্চুরি হলে টিল নাও এক্সটেন্ডিং 7 লং সেঞ্চুরিজ, 7টা শতক ধরে কি করেছে, ইট ট্রান্সফর্ম, ইট হ্যাজ বিন ট্রান্সফর্ম, পরিবর্তিত হয়েছে, রিডিসকভার, নতুন করে আবিষ্কার হয়েছে, আবিষ্কৃত হয়েছে, রিঅ্যাসেসড, রিভ্যালুয়েটেড ইন দি হ্যান্ডস অফ ম্যাস্ট্রোস। এদেরকে আমরা ম্যাস্ট্রোস বলছি, যেমন তিনি আছেন, কিটস আছেন, অর্থাৎ এই সমস্ত মহান ব্যক্তিত্ব হাতের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে, রিভ্যালুয়েট হয়েছে। কিন্তু সেটার কিন্তু ইউনিক যে ফরম্যাট, সে ফরম্যাটটা কিন্তু সেটা হচ্ছে a poem of 14 lines with a particular rhyming scheme. এই রাইমিং স্কিমটাকে বাদ দিলে 14 লাইন্সটা কিন্তু রিটেইন করাই আছে। whoever he is, it is, সে যেই হোক না কেন, and wherever he or she is, সে বা যেই হোক না, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না, যিনি লিখেছেন ঠিক 14টা লাইনের মধ্যে লিখেছেন, ভ্যারিয়েশনটা এসছে। তো এখানেও শেক্সপিয়ারিয়ান, এই যে সনেটটাকে আমরা বলছি শেক্সপিয়ারিয়ান সনেট, তাই একে আমরা এই মুহূর্তে বলছি না আর পেট্রাকান সনেট, যেটা কিনা অক্টেভ আর সেস্টেটে ভাগ করা আছে দুটো স্টেট। এইবার একটু বইয়ের দিকে তাকালে দেখা যাবে যে এখানে আমরা যদি দেখি, প্রথমে 4টে লাইন, তারপর 4টে লাইন, তারপর 4টে লাইন, তারপর 2টো লাইন। আমি এই ব্যাপারে পরে আসবো। পরিষ্কার বোঝা যাচ্ছে 4টে লাইন মানে কোয়ার্ট্রেন, আবার 4টে লাইন কোয়ার্ট্রেন, আর আবার 4টে লাইন কোয়ার্ট্রেন, 3টে কোয়ার্ট্রেন আর একটা রাইমিং কাউপ্লেট আছে। রাইমিং কাউপ্লেট মানে দুটো লাইন পরস্পরের সঙ্গে, মানে বোথ আর রাইম টু ইচ আদার, একটার সঙ্গে একটা পরপর মিলে যায়। ক্লিয়ার? বোঝা গেল? এই ঘরানাটা কি ভেঙে দিল? ওই যে আমরা পেট্রাকান সনেট পড়ে এসেছিলাম, অক্টেভ আর সেস্টেটে লেখা এই যে ঘরানাটা, মানে কন্ট্রোল থাকছে না কেউ। যখন রিঅ্যাসেসড হচ্ছে, রিএভ্যালুয়েটেড হচ্ছে, যখন রিডিসকভার্ড হচ্ছে, রিমডেলড হচ্ছে, তখন এদের কন্ট্রোল থাকছে না। তার মানে 14 লাইন্সটাকে ঠিক রাখছে, কিন্তু রাইমিং স্কিমটা কোনো জায়গায় ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে। কারণ অভিব্যক্তি, এক্সপ্রেশন অফ আ পোয়েট, এক্সপ্রেশন অফ আ পোয়েম, the feelings of the poet somehow different, and it is subject to difference from a poet to a poet. একজন কবির থেকে একজন কবির মধ্যে অবশ্যই এটা একটা পার্থক্যের বিষয়বস্তু তো বটেই। বোঝা গেল? নাও অ্যাবাউট শেক্সপিয়ার। শেক্সপিয়ার মানে অথর সম্পর্কে আমি সনেট সম্পর্কে একটু বলেছি। আর একটুখানি বলে নিই, শেক্সপিয়ার যত জীবনে লিখেছেন তার মধ্যে 39 হচ্ছে তিনি ইনফ্যাক্ট প্লে রাইট বলেই তো বিখ্যাত, মানে নাট্যকার বা ড্রামাটিস্ট বলেই বিখ্যাত। তিনি অ্যাকচুয়ালি অ্যাক্টর, প্লে রাইট, এবং তার ভার্সেটাইল জিনিয়াস ইন দ্য ফিল্ড অফ তোমার হচ্ছে থিয়েটার, অন দ্য ফিল্ড অফ ড্রামা প্লে। এই 39 যে তার প্লেজ আছে, তার মধ্যে কমেডি আছে, and we have already come across those comedies and tragedies in class 11. ক্লাস 11-এ আমরা পড়ে এসেছি তার কিছু কমেডি ও কিছু খুব ব্রিফ এতে পড়ে এসেছি। মানে অ্যাজ ইউ লাইক ইট একটা এক্সাম্পল দিতে পারি, কিন্তু অ্যাজ ইউ লাইক ইট বড়টা অনেক এবং বিরাট সেটা অনেক, এবং অ্যাজ ইউ লাইক ইট যেটা মেন জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু মিসিং নেই। কিন্তু আমরা বেশি থ্রিলড হয়েছি, বেশি আমাদের কাছে খুব খুব আমরা ক্যাপটিভেটিং চার্ম যেটা লেগেছে সেটা হচ্ছে আমরা কি, সেটা আমরা পেয়েছি ট্র্যাজেডি।
আমরা বেশি ইনফ্লুয়েন্সড হয়েছি, তাই না? যেমন ওথেলো, ম্যাকবেথ, হ্যামলেট আমরা পড়িনি। হ্যামলেট তথাকথিত অন্যতম শ্রেষ্ঠ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন অফ পেপার। ক্লিয়ার? প্রথম দিকে তিনি হিস্ট্রি এবং এইটা লিখলেও, কমেডি লিখলেও, কিন্তু মেইনলি যিনি ফেমের যে অ্যারেনা বা ফেমের যে একটা স্ফিয়ার, তার যে অ্যাপেক্স মোডে তিনি যান বা যিনি অ্যাডপে রিচ করেন, সেটা কিন্তু ইনফ্যাক্ট ট্র্যাজেডি। এছাড়াও তার কমেডি আছে এবং এছাড়া আছে ট্র্যাজি কমেডি। ট্র্যাজি কমেডি হচ্ছে পার্টলি ট্র্যাজেডি, পার্টলি কমেডি। এটা একেবারে ব্লেন্ডেড ওয়ার্ড। ট্র্যাজেডি প্লাস কমেডি, ট্র্যাজি কমেডি। ক্লিয়ার? যেমন মার্চেন্ট অফ ভেনিস, দ্য টেম্পেস্ট, ইনটু ট্র্যাজেডি। এর বেশি তার সম্পর্কে বলার আমার দরকার নেই, কারণ এর বেশি কিছু না, আমরা শুধুমাত্র কবিতাটা নিয়ে আলোচনা করব। কিন্তু ইন দ্য পিরিয়ড অফ রেনেসাঁ, মানে আমরা মেইন যেটা বলছি, ইন দ্য পিরিয়ড অফ রোমান্টিক্স মানে যত ফিরিয়েছে এলিজাবেথিয়ান থেকে ভিক্টোরিয়ান এরা এসছে, ভিক্টোরিয়ান এজে এসে তার যে খ্যাতি, তার যে ফেম, তার যে অ্যাক্লেমেশন, সেটা এতটাই, তার রেপুটেশন এতটাই ফাস্ট ছিল, এক্সপ্যান্সিভ, যে থেকে দেবতার মতো পুজো করত। ইনফ্যাক্ট ইনার জন্ম স্ট্র্যাটফোর্ড অ্যাভনে, তাই একে বলা হয়েছে বার্ড অফ অ্যাভন বলা। এই বার্ড শব্দটা, বার্ড অফ অ্যাভন বলতে একমাত্র উইলিয়ামস পোয়েটিক নেম, বার্ড অফ অ্যাভন। অ্যাভন কিন্তু ইংল্যান্ডের একটা জায়গা, তাই তার খ্যাতির এমন একটা জায়গায় তিনি এসেছিলেন যেখানে জর্জ বার্নার্ড শ তাকে বলেছিলেন ব্যাডল্ট্রি, যেটাকে আমরা আইডলট্রি শব্দটা থেকে এসেছি, অর্থাৎ বার্ড অফ অ্যাভন, বার্ড প্লাস আইডলট্রি, ব্যাডল্ট্রি। দ্যাট মিনস তিনি বলতে চাইছেন এক্সেসিভ ওয়ার্শিপিং অফ সেক্স। ক্লিয়ার? ফার্দার যখন রোমান্টিক এজ এলো, আমরা জানি রোমান্টিক এজের যে সূত্রপাত বা জন্ম, সেটা তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের হাত ধরেই এসছে। সেখানেও তার এই কবিতাটা হাইলি অ্যাক্লেমড এবং হাইলি অ্যাপ্রিসিয়েটেড। সো দিস, আমি বলি অন্তত, দিস পোয়েম ইজ টাইমলেস অ্যান্ড প্রাইসলেস। সত্যি তো তাই, টাইম রোলস, যত টাইম রোল করছে ততটাই এর অ্যাপিল বেড়েছে, তো টাইমলেস ক্রিয়েশন হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল কি বলবো? এবার বলি, টোটাল যে লেখার মধ্যে আমি 39টা প্লে বললাম, তার মধ্যে যেটা রয়েছে দুটো লং প্লে। একটা হচ্ছে ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, আর একটা হচ্ছে দ্য ডেথ অফ নেপলস। এই দুটো লং পোয়েম আর 154 সনেট, 154টা সনেট, তাহলে 39টা টোটাল প্লে অফ ড্রামা, 154 সনেটস, 2 লং পোয়েমস। এই হচ্ছে ক্রিয়েশন। বোঝা গেল? এই 154টা পোয়েমের মধ্যে from 1 to 126 একজনকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। সে একটা এনিগম্যাটিক ক্যারেক্টার। এনিগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে মিস্টিরিয়াস, যাকে আমরা ফেয়ার ইউথ হিসেবে দেখব বা এই কবিতায় হিউজ কন্ট্রোভার্সি আছে। কিন্তু হিউজ কন্ট্রোভার্সি থাকলেও আমাদের তো একটা ক্যারেক্টার ধরে পড়তে হবে, যিনি এই কবিতার মেন প্রোটাগনিস্ট। সেই একটা ক্যারেক্টার ধরে তো আমাকে পড়তে হবে। তো সেই প্রোটাগনিস্ট হচ্ছেন ফেয়ারি, এবং তিনি 1 থেকে 126টা সনেট তাকে অ্যাড্রেস করবেন। The sonnet from 1 to 126 are addressed to Fairwick
and from 127 to 154 are addressed to dark lady or dark secret. এবার এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেই জায়গাটাই আমি যাচ্ছি, সেটা আমার জানার বিষয়। তাহলে আমি বলেছি যে এটা এনিগম্যাটিক ক্যারেক্টার, মিস্টিরিয়াস ক্যারেক্টার, কিন্তু আমরা একে ফেয়ার ইউথ হিসেবে দেখি। ঠিক আছে, ওভারঅল যে আছে এই যে টোটাল পোয়েমটা ইন ফুল অফ লিরিসিজম, তুমি একটু আগে লিরিক্স কথাটা বলছি, আর কি ফিলোসফিক্যাল আন্ডারটোন, এই ফিলোসফিক্যাল আন্ডারটোনটা পড়েছে। অর্থাৎ আন্ডারটোন শব্দকে আমি, এগুলো এক কথায় বলা হয় অ্যালেগোরিক্যাল সিগনিফিকেন্স। অর্থাৎ আমি সুপারফিশিয়ালি যা বলছি, সারফেস মিনিংয়ে যা বলছি, ভেতরে যে টোনটা রয়েছে সেটাকে ফিলোসফিক টোন বলছি, সেটাকে আন্ডারটোন বলা। দ্যাট হ্যাজ ওয়ান দ্য হার্টস অফ দ্য মিলিয়ন্স, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ তাই বর্তমান যুগে দাঁড়িয়ে যতই ক্রিটিকরা বলে থাকুক না কেন, ইট ইজ নট আ পোয়েট্রি টু ডেসক্রাইব দ্য বিউটি অর টু কম্পেয়ার দ্য বিউটি অফ ইস ফেয়ার ইউথ, রাদার ইট ইজ আ পোয়েট্রি অফ সেলফ পিউরিফিকেশন। আমি বলবো ইফ ইট ইজ সো, তাই যদি হয়, it is aptly written because this poem is really timeless. It has a triumphant over the ravages of time. সত্যি তাই। এতটুকু বোঝা গেছে মোটামুটি পরিষ্কার সবার কাছে। মূল কবিতায় ঢোকার আগে যেটুকু আমার বলা, কিছু আর্কাইভ ইংলিশ ইউসেজ আছে, স্ট্রাকচারাল প্যাটার্ন, মেটাফরিক ইউজ, কিছু কিছু পোয়েটিক ডিভাইস, যেগুলো মেন আমাদের লাগবে। ঠিক আছে, এবার আসি প্রথমেই যেটা কবিতার দিকে আমরা তাকাবো, একটু পড়ে নিয়ে আমি যা বললাম তার সঙ্গে এটা আছে কিনা। শেক্সপিয়ার wrote 154 sonnets, আমি আগেই বলেছি। Shakespearean sonnet has 14 lines ending in a rhymed couplet. আমি এইমাত্র কথাটা বললাম, তার সঙ্গে ভেঙে বলেছি। In this poem, Shakespeare inquires into the theme of the destruction brought by time. আমি এটা বলিনি, ইচ্ছা করেই বলিনি, এড়িয়ে গেছি। আমি এর কবিতায় আসবো যখন তখন বলবো। And the eternal quality of art, here poetry, eternal quality of art, here poetry. He is not painter, now he is a poet. Shakespeare as a poet, I think you think, not as a playwright, as a poet, transcends the ravages of time, passes the ravages of time. What is ravages of time? That means a wreckage of time. Coming back later. পরে আসছে। এই সনেটটার কিন্তু একটা ডিস্টিংক্ট পেস আছে, ডিস্টিংক্ট অ্যাটিটিউডও আছে, ডিস্টিংক্ট কিন্তু একটা অবভিয়াসলি ডিস্টিংক্ট চেঞ্জও আছে। ডিস্টিংক্ট পেস কেন আমি একটু আগেই বলেছি, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট হাইলি অ্যাক্লেমড সনেটস। শেক্সপিয়ারের 154টা সনেটের মধ্যে সব থেকে সর্বাধিক বহুল প্রচলিত এবং প্রশংসিত হচ্ছে এই সনেট। ইট ইজ নো ডাউট। মনে রাখবে, যত বেশি ক্রিটিক থাকবে, সিনিকের কথা বাদ দিলাম, যত বেশি ক্রিটিক থাকবে তত বেশি তুই জনপ্রিয় হবে, যত বেশি তোকে নিয়ে সমালোচিত হবে তত বেশি তোর ফেম আসবে, পরিষ্কার হিসাবে ক্লিয়ার। এর উপর এত বেশি ক্রিটিসিজম হয়েছে, এটা এবং আলটিমেটলি যেহেতু টাইমলেস, এটা কিন্তু ফ্রেমে গেতে গেছে। কারণ আমরা কি বুঝি, আমরা অত কিছু বুঝি না, আমরা বুঝি কি যে অ্যাপ্রিসিয়েটিং এ পোয়েম when I feel it
creates a euphony or resonance in my heart. Am I right? আমার ভেতরে যখন একটা অদ্ভুত সুরের মূর্ছনা নিয়ে আসবে, তো তার প্রতিধ্বনিত হবে যখন ভেতরে, তখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করবো। আমি কি বুঝি অত কিছু? which is pleasing to my ear, যা আমার কানে শুনতে ভালো, তাকে আমি ভালো গান বলি। আমি বিশ্লেষণে নাই বা গেলাম, তাই না? ডিস্টিংক্ট চেঞ্জ অফ অ্যাটিটিউড কেন বলছি? এই কবিতায় কিন্তু প্রথমে যে কথাটা আমি বলেছিলাম, যে প্রথমে সোনাটার কিন্তু ডিভিশন আছে, 1 থেকে 126টা কেন কার জন্য বলেছে অ্যাড্রেস করা হয়েছে, ফেয়ারউডের জন্য, আর তারপর 127 থেকে 154 ডার্কলি বা ডার্ক সিক্রেটের জন্য অ্যাড্রেস করা হয়েছে। এই দুটো খুব মিস্টিরিয়াস ক্যারেক্টার, কেউ জানে না এরা কারা, কিন্তু মিস্টার WH বলে ফেয়ারউডকে অনেকে কল্পনা করেন, কিন্তু ঠিক কেউ জানে। কি চেঞ্জ হয়েছে? The distinct change in attitude to love and immortality of the first 17th sonnet. 1 থেকে 17টা সনেট তার যা লেখা, 18টা সনেটে এসে প্রথম তিনি তার অ্যাটিটিউড টু লাভ চেঞ্জ করেছেন। অ্যাটিটিউড টু লাভ মিনস ফেয়ারউডের প্রতি তার যে অ্যাটিটিউড, শেক্সপিয়ার্স অ্যাটিটিউড টু দ্য ফেয়ারউড in terms of loving him and adoring him, somehow took a certain, হঠাৎ করে এটা পরিবর্তিত হয়েছে। কিভাবে? প্রথমে 1 থেকে 17টা সনেট, যেটা আমি ফার্স্ট বলছি, from 1 to 17 sonnets are about procreation। টার্মটা প্রথম কানে বাজলো। What is procreation? Procreation মানে হচ্ছে a man is believed to get married in a certain stage and have children or progeny, and with these progeny, এই প্রজেনির মধ্যে he or she will survive. One day I will not remain in this earth, but I will remain in my progeny. This is the eternal truth. আমরা পৃথিবীতে কেউ কখনো টাইমলেসলি আসেনি, থাকবো না। উই আর নট এভারলাস্টিং, আমরা সবাই জানি, কিন্তু আমাদের যে অফস্প্রিং আছে, যে প্রজেনি আছে, তার মধ্যে দিয়ে আমার সত্তা এন্টিটিটাকে আমি দেখতে পাবো। এটাকেই আমরা বলেছি প্রোক্রিয়েশন। তার প্রথম 17টা সনেট কিন্তু প্রোক্রিয়েশন এরকম ভাবেই বলা আছে। হঠাৎ করে নাম্বার 18 হলো তার ফার্স্ট সিট। পুরোপুরি শেক্সপিয়ার সেটাকে ডিনাই করে দিয়েছিলেন। তিনি একদম সরাসরি একদম তার ফেয়ারউডকে নিয়ে এসে তিনি নিজেই ইমমর্টালাইজ করছেন তার কবিতা। হাউ ডিয়ার, হাউ অডাসাস হি কুড বি। কি একটা প্রিঅর্ডেন্ড, প্রিডেস্টাইন্ড, কি একটা মিথ, কি একটা ডগম্যাটিজম পুরো ভেঙে বার করে দিয়ে 1 থেকে 17টা প্রোক্রিয়েশন কমেট তিনি লিখেছেন, যেখানে উনি বলছেন যে সে বেঁচে থাকবে তার প্রজেনির মধ্যে দিয়ে, তার বিউটি বেঁচে থাকবে, it will be appreciated and it will be handed down from one generation to another generation. But in the 18th, he takes another short turn, totally changed attitude. তিনি এখানে লাভ আর ইমর্টালিটি দুটোকেই তিনি একটা সিঙ্গল সঙ্গে নিয়ে এসছেন। দিস ইজ হাউ আই কম্পেয়ার দি টু। আসাম আটে ক্লিয়ার? সবার কাছে নট ক্লিয়ার? 1 থেকে 17টা সনেটে তিনি এইটা বিশ্বাসের ওপর লিখেছেন যে প্রত্যেকটা মানুষের জন্ম আছে, এভরি ম্যান হ্যাজ বার্থ এন্ড ডেথ ইজ সার্টেন অবভিয়াস। I will not physically survive. We will not physically survive. We are not everlasting. But our entity, our Satta, it will remain immortal in our progeny. It is believed to be. এটা আমাদের বিশ্বাস।
কিন্তু প্রথম তার 18, আমি বারবার বলছি না যে বারবার ইএফআইএচ হচ্ছে, রিঅ্যাসেসড হচ্ছে, ডিসকভার হচ্ছে, ফিলিংসের উপর হচ্ছে। তিনি সেই মিথটাকে ভেঙে বার করে দিয়ে নিয়ে এসে কোথায় নিয়ে নেন? তিনি তার এই অ্যাডোরেশন, তার এই কনভিকশন, তার এই বন্ধুর প্রতি এতটা এমপ্যাথি, তিনি টোটালি একটা সিঙ্গল ফ্রেমে করে তিনি তার কবিতার মধ্যে তাকে ইমর্টাল করতে চাইলেন। তার যে বিউটির গ্লোরিফিকেশন সেটাকে ইমর্টাল করতে চান কবিতায়, নট। এবার পরিষ্কার হচ্ছে? তাই আমরা বলি দ্য শিফট অফ অ্যাটিটিউড। ক্লিয়ার? থিমাটিক্যাল। এবার যদি টোটালটাকে আমি থিম্যাটিক্যালি অ্যানালাইসিস করি তাহলে দেখব এটা কিন্তু লুসিড ফর্মে লেখা, কিন্তু এটা প্রাঞ্জল ভাষায় লেখা, কিন্তু এটা ইমোশনাল অ্যাপিল আছে। ক্লিয়ার? ওনার একজন ক্রিটিক বলেছিল, দ্য ওপেনিং লাইন ইজ আ কোয়েশ্চেন আর দ্য বেস্ট লাইনস আর দ্য আনসার। এই কবিতার প্রথম লাইনটা হচ্ছে প্রশ্ন, বাদ বাকি লাইনগুলো হচ্ছে দেখো মেন যে থিম সেটা হচ্ছে পোয়েমের কাছে লাভ, একটা হচ্ছে মর্টালিটি অ্যান্ড ইমর্টালিটি, আর পার্মানেন্স আর ইমপারমানেন্স, আর একটা হচ্ছে টাইম। কিন্তু এইটা আমি ফর দ্য সেক অফ ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে বলা হয় ভালো করে বুঝছি, এটাকে আমি সেগমেন্ট ওয়াইজ কতগুলো ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে শেক্সপিয়ার্স লাভ অ্যাবাউট his friend, his comparison with every fair elements or object of song. আমি নাম্বার ওয়ান বলছি থিমগুলোকে। আমি যে থিমগুলোকে ভেঙেছি সেই আমি বলেছি মূলত বেসিক্যালি তিনটে থিমের উপর দাঁড়িয়ে। এটা হচ্ছে লাভ, মর্টালিটি আর ইমর্টালিটি, এই দুটোর কম্পারিশন, আর একটা হচ্ছে টাইম। এক কথায় বলতে গেলে ট্রায়াম্ফ্যান্ট অফ পোয়েট্রি ওভার। এই তিনটে এতে ভাগ করা যায়। আমি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটাকে ভাগ করেছি এটাই এভাবে, শেক্সপিয়ার্স লাভ অ্যাবাউট হিজ ফ্রেন্ড, হিজ কম্পারিশন উইথ এভরি ফেয়ার এলিমেন্টস অর অবজেক্টস অফ সামার। সামারের প্রত্যেকটা ফেয়ার এলিমেন্টের সঙ্গে তিনি তার বন্ধুকে তুলনা করেছেন। 3 নম্বর হচ্ছে extremities of summer and the objects associated with it. Extremity বলতে বলছি, এক্সট্রিমিটি বলতে বলছি যে কোনো জিনিসের একটা এক্সেসিভ জায়গা। এক্সেসিভ মানে হচ্ছে সুপ্রিম জায়গা, অর্থাৎ আমরা যে জায়গাটা আসছি এতটাই তীব্র, এতটাই অ্যাকিউট, এতটাই র্যাথফুল, সহ্য করতে পারছি। অ্যাজ ইফ একটা ঘরে ঢুকেছি, সুন্দর সুদিং আলো চোখ ভরে গেল। একটা ঘরে ঢুকলাম, চারিদিকে প্রচন্ড ফ্ল্যাশে এত আলো, এই ফ্ল্যাশের এই আই ফ্ল্যাশিং এর আলোটা যেন নিতে পারলাম না, এটা আমাদের এক্সট্রিম। অর্থাৎ প্রত্যেকটাই তিনি একটা এক্সট্রিম হিসেবে দেখিয়েছেন, এবং প্রত্যেককে তিনি দেখছেন এভরিথিং ইজ সাবজেক্ট টু ডিকে বাই চান্স অর উইথ চেঞ্জিং কোর্স অফ নেচার। পৃথিবীর প্রত্যেকটা জিনিস কিন্তু সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন। প্রত্যেকটাই কিন্তু একদিন বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, উইথ দ্য র্যাভেজেস অফ টাইম। আনলাইক হিজ ফ্রেন্ড। এই তারপরে দিয়েছি ট্রানজিটরিনেস আর মিউটেবিলিটি, এই মাত্র এই কথাটা আমি বললাম। 4 নম্বরে ট্রানজিটরিনেস আর মিউটেবিলিটি অফ দ্য এক্সট্রিমস, অর্থাৎ এই যে এক্সট্রিম জিনিসগুলো এটা একসময় ধীরে ধীরে কি হবে, মিউটেবল, পেরিশ হয়ে যাবে। এদের পেরিশিবিলিটি আছে, এদের মিউটেবিলিটি আছে, ট্রানজিটরিনেস আছে, অর্থাৎ এটা খুব ট্রানজিয়েন্ট, এটা মোমেন্টারি, এটা খুব মোমেন্টারি। অর্থাৎ দে আর সাফারিং ফর ইমপারমানেন্স।
স্থায়িত্ব কি বলে, এটুকু বোঝা গেল। 5 নম্বর পয়েন্টে রেখেছি গ্লোরিফিকেশন অফ দ্য পোয়েটস বিলোভেড ফ্রেন্ড, দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। ক্লিয়ার? তিনি গ্লোরিফিকেশন করেছেন কার? তার বন্ধু। একই সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে যা যা তিনি এক্সট্রিম দেখিয়েছিলেন, এখানে তিনি তাকে দেখাবেন কি? সবকিছুই দেখাবেন পার্মানেন্স, ইমিউটেবল, ইম্পেরিশেবল, অর্থাৎ এ সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না, নিঃশেষ হবে না। বাট হাউ, কিভাবে, সেটা আমরা কবিতায় জানি। উইথ গ্রাফটিং মেটাফর। গ্রাফটিং মানে হচ্ছে যেমন করে সে জোর কলম, শাখা কলমে সে জোড়া বানানো হয়, গ্রাফট করে করে মেটাফর। যেমন দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, সামারকে গ্রাফট করে দেয়। ক্লিয়ার? এইটাই তো লেখার আর্ট। ক্লিয়ার? ট্রায়াম্প অফ হিজ পোয়েট্রি ওভার টাইম, এটা কিন্তু বড় কথা। তার বন্ধুর জয় মানেই তার কবিতার জয়, তার কবিতার জয় মানেই তার বন্ধুর জয়। টাইম অতিক্রম করে, আমি একটু আগেই বলছিলাম হিজ পোয়েম ইজ টাইমলেস। আমরা যদি আজও যখন তার কবিতা পড়ছি, তাই আজও ফেয়ারউডকে স্মরণ করছি, তো তার বিউটিটাও তো টাইমলেস হয়ে গেল। এরপর একটু ক্রিটিকের ভাষায় আসি, সেলফ গ্লোরিফিকেশন ও সেলফ অ্যাসার্শন। অনেক ক্রিটিকরা বলে উনি না মোটেই ফেয়ারউডকে গ্লোরিফাই করেননি, ওটা উনি নিজের ওনার নাম দিয়ে নিজেকে গ্লোরিফাই করেছেন, নিজের কবিতাকে তিনি গ্লোরিফাই করেছেন, তাকে তিনি ইমমর্টাল বলে ক্লেম করে বসেন, ইমমর্টালাইজ করবেন বলে ক্লেম করে বসেন। এটা ক্রিটিকদের কথা। Somehow last point আগেও বলেছি, immortality his poetry and in his eternal verses alongside immortalizing his friend, অর্থাৎ নিজের ভার্সের মধ্যে তিনি পোয়েটকে ইমমর্টাল করেছেন, নিজের কবিতাটাকে ইমমর্টাল করেছেন। আমি 9টা সেগমেন্টে পড়েছি, কিন্তু 9টা সেগমেন্ট সামহাও পড়তে পড়তে দেখবি মিলে যাবে। ঠিক আছে? প্লিজ স্যার নামটা একটু জল, ওই জলের ওইটা, ওই জলটা ঠান্ডা আছে, দেখ না। Straight to the point. Shall I compare thee to a summer's day?